নেতাজিকে নিয়ে কি রাজনীতি হচ্ছে, এই প্রসঙ্গটা যখন আমরা আলোচনা করি, একদিকে কেন্দ্র একদিকে রাজ্য বিভিন্ন সময়, বিশেষ করে যখনই নেতাজির জন্মজয়ন্তী আসে তখন এই আকচিটা আমরা দেখতে পাই। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন, তাই তাকে নিয়ে রাজনীতি হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু এই রাজনীতির পিছনে উদ্দেশ্যটা কি, এটা সবচেয়ে বড় প্রশ্ন। মানুষটির ৮০ বছর হয়ে গিয়েছে, যার সম্পর্কে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এই মুহূর্তে নেই। তিনি কোথায় গেলেন, কি হলো, এই সব প্রশ্নের মাঝে দাঁড়িয়ে তার স্বীকৃতি, তাকে সম্মাননা জানানোর ক্ষেত্রে কে এগিয়ে, রাজ্য না কেন্দ্র, এ নিয়ে টানাপোড়েন চলছে। এবং সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে ট্যাবলো বিতর্ক, সেখানে আজকের দিনের ট্যাবলো, নেতাজির ট্যাবলো বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে রাজ্যের প্রজাতন্ত্র দিবসের যে অনুষ্ঠান, সেখানে সেই ট্যাবলো থাকবে। সেই ছবি আমরা সকালে দেখলাম। এবং পাশাপাশি নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী, বা বলা ভালো অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, এমনটা নাকি এক্ষেত্রে রাজ্য সরকার এবার ঠিক করছে স্বীকৃতি দেয়া হোক। এবং এমনটা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি এমনটাই সিলেবাস কমিটির যিনি প্রধান রয়েছেন তাকে সাজেস্ট করেছেন, তারা বিষয়টি ভেবে দেখবেন। এখান থেকে নতুন করে বিতর্ক যে আবারও সেই নেতাজিকে নিয়ে টানাটানি রাজনৈতিকভাবে, কে নেতাজিকে সবচেয়ে বেশি স্বীকৃতি দিচ্ছেন, নেতাজি তুমি কার। প্রথমে যখন এই প্রসঙ্গটা উত্থাপন করলাম, কি বলেছেন ব্রাত্য বসু একটু শোনাবো। উপনিবেশকালে এটা উনি নিয়েছিলেন দক্ষিণ পূর্ব এশিয়া এবং নিজের ক্যাবিনেট গঠন করেছিলেন। নেতাজি মন্ত্রিসভা গঠন করেছিলেন। এখন এটা সিলেবাসে যাওয়ার ক্ষেত্রে এর কোনো রাজনৈতিক বা সময়কালীন কোনো অভিঘাত আছে কিনা সেটা তো আমরা সিলেবাস কমিটিকে বলবো। এখানে সিলেবাস কমিটির চেয়ারম্যানও আছেন, তাকে আমরা বলবো এটা বিচার করে দেখুন, এর যথেষ্ট যথার্থ আছে। এবং দীর্ঘদিন পর আবার একজন বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার উজ্জ্বলতা ক্রমশই প্রকট হয়ে উঠছে। সেখানে সিলেবাস কমিটিকে আমি বলবো যে এই স্মৃতি, যাকে বলে ওই কার্ল ইউংয়ের কৌম চেতনা, কালেকটিভ কনসাসনেসের মতো আমাদের কনসাসনেসে, বাঙালি কনসেন্সে আবার জাগিয়ে তোলার জন্য এইটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখতে পারেন। আমরা আলোচনা করবো এই নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী, আপনাকেও স্বাগত। রয়েছেন নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষ, আপনাকেও স্বাগত। আমি এই বিষয়টা একটু জানতে চাইব প্রথমে রাজর্ষি আপনার কাছ থেকেই, যে এই যে তৃণমূল কংগ্রেসের বা সরকারের, রাজ্য সরকারের বেটার টু সে, এই যে ব্রাত্য বসুর চিন্তা ভাবনা আপনারা কিভাবে দেখেন? ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সর্বপ্রথম যখন চিৎকার করতে আরম্ভ করলো, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ আনডিভাইডেড ইন্ডিয়া অ্যান্ড দ্য হেড অফ দ্য স্টেট, তারপরে হঠাৎ করে মনে পড়লো তাদের নেতাজি সুভাষচন্দ্র বোস অবিভাজিত ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, হেড অফ দ্য স্টেট ছিলেন। এটাতে সাধুবাদ জানাচ্ছি যে চেতনা তো হচ্ছে। তাও সুভাষচন্দ্র বোসের কথা তাদের মনে পড়ছে এতদিন পরে। কংগ্রেস ব্যাকগ্রাউন্ড থেকে আসা 1984 সালে নির্বাচিত হওয়া সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার থেকে, তার এতদিন বাঙালিয়ানার কথা মনে পড়েনি, সুভাষচন্দ্র বোসের কথা মনে পড়েনি। কখনো মনে হয়নি রাজীব গান্ধীকে অনুরোধ করি বা পার্লামেন্টের ডেস্কটা চাপড়ে বলি যে ফাইলসগুলোকে ডিক্লাসিফাই করা হোক। 2011-তে মুখ্যমন্ত্রী হয়েও প্রয়োজনীয়তা বোধ হয়নি আইবি ফাইলস ডিক্লাসিফাই করার। প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদি প্রথম যখন পিএমওর ফাইলস ডিক্লাসিফাই করলেন, তখন তড়িঘড়ি তাকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইবি ফাইলস ডিক্লাসিফাই করতে। রাজর্ষি, আমি আপনাকে একটুখানি রেকটিফাই করে দিই, মানে বেটার, আপনার রাজনৈতিকভাবে অনেক তথ্য জানেন, কিন্তু কোথাও নেতাজির ক্ষেত্রে হয়তো একটু পিছিয়ে রয়েছেন। সরি টু সে, 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল রিলিজ করেছিলেন, 2016 সালে নরেন্দ্র মোদী ফাইল রিলিজ করেন। প্লিজ বলুন। নরেন্দ্র মোদীর ফাইল ডিক্লাসিফাই করা অনেক আগে কথাবার্তা এবং নেতাজিকে নিয়ে কাজ করা অনেক আগে হয়। যখন বাজারে যখন খবর ছড়াচ্ছে, তখন তড়িঘড়ি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে 2015 সালেও যদি করতে হয়, 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বা তার আগে কোনো শব্দ আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। আমি আপনাকে একটা ছোট্ট জিনিস দেখাই রাজর্ষি, আমি আসবো, আমি তৃণমূলের কাছেও যাবো, চিন্তা নেই। এই যে আপনি ভাবনার কথা বলছেন না, 1943 সালে আপনারা নিশ্চয়ই জানেন যে 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং নেতাজি ছিলেন এই অস্থায়ী ভারত সরকারের সর্বাধিনায়ক
ও রাষ্ট্রপ্রধান সেই সময় বিশ্বের 11টি দেশ এই সরকারকে মাফ করবেন 9টি দেশ মান্যতা দিয়েছিল। 2018 সালে সেই আজাদিন অন্তর্বর্তী সরকারের 75 বছর পূর্তি উদযাপন করে মোদী সরকার। সেখানে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন যে আজাদিন সরকারের প্রথম প্রধানমন্ত্রীর নাম সুভাষ চন্দ্র বসু। সেদিন দাঁড়িয়ে কি বলেছিলেন প্রধানমন্ত্রী, একটু শোনাবো। आजाद हिंद सरकार के पहले प्रधानमंत्री के रूप में शपथ लेते हुए नेताजी ने ऐलान किया था कि इसी लाल किले पर एक दिन पूरी शान से तिरंगा लहराया जाएगा। आजाद हिंद सरकार अखंड भारत की सरकार थी, अविभाजित भारत की सरकार थी। আমি একটু সংক্ষেপে আপনার কাছে যাবো রাজস্বী। ঠিকই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এটা সেই সময় দাঁড়িয়ে লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন এবং গোটা জাতি সেটা শুনেছিল। প্রশ্ন হলো যে এতগুলো বছর কেটে যাওয়ার পরে কোথাও সিলেবাসে তো সেটা এলো না, কেন? 21শে অক্টোবর 1943 এই দিনটা কি কোনো ভারতবর্ষের মানুষের এত বছর মনে ছিল? এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আপনাদের রাস্তায় থাকা রিপোর্টারকে জিজ্ঞাসা করুন তো, কোনো মানুষ জানেন কিনা 21শে অক্টোবর আমি আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন আজকে উত্তর সেটাও পাইনি। তো নরেন্দ্র আমি দামোদর ঠিক দাস মানছি, মোদী একেবারেই সেটা এটা ভারতবর্ষের যে কোনো ক্ষেত্রে কৃতিত্ব, যে কোনো সরকার নেতাজির জন্য যে কাজ করছেন তাকে আমরা অবশ্যই কুর্নিশ জানাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন না, হচ্ছে যে কোনো সরকার সিলেবাস নিয়ে আমরা যখন সরকার কথা করেনি। হচ্ছে, সিলেবাস কোনো নিয়ে কথা সরকার হচ্ছে, করেনি। না না ঠিক কথা, আমরা এটাও বলছি মোদী সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য যেভাবে উদ্যোগ নিয়েছেন ঠিক কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই আমি আসবো একটুখানি বৈশানন্দ চট্টোপাধ্যায়ের কাছেই, যে এক্ষেত্রে সিলেবাসে আমরা বিষয়টি এখনো পর্যন্ত পাইনি, আপনারা চিন্তা ভাবনার কথা বলছেন। না, আমরা তো প্রশ্নটা কি আমাকে করলেন? না, আমি আসছি আপনার কাছে, বৈশানন্দ কাছে। সম্পর্কে সিলেবাসে অন্তর্ভুক্তর কথা, তরুণের স্বপ্ন যে নেতাজির বই সেটাকেও অন্তর্ভুক্তর কথা উঠেছে। তো হ্যাঁ। উনি এখন বিজেপি অনেক কথা বলছে। আপনি সবার আগে আমি ওনাকে প্রশ্ন করছি যে আজাদিন ফৌজ যখন গঠন হলো তখন ওনাদের যে আইকন সাভারকার তখন আজাদিন গঠনের বিরোধিতা করেছিলেন। এটা ইতিহাস, এটা ওনাকে জানতে হবে। উনি না জেনে অনেক কথা বললেন। বিজেপি বা তাদের পূর্বসূরি বৈষ্ণব বাবু আজাদ হিন্দ পদ না, আরে, আপনি চিৎকার করুন, আমি সাভারকারের বিতর্কে যেতে চাইছি না, একটু ফ্যাক্টে আসুন প্লিজ। আমরা দাদা, আমাকে নেতাজিকে নিয়ে আপনারা কি করছেন সেই প্রসঙ্গে আমরা আলোচনা করছি। আমি আসছি আমি রাজর্ষি লাউরি আপনাকে অনুরোধ করবো আপনার সময় আপনি বলবেন, একটু বলতে দিন প্লিজ। আরে রাজশ্রী তো নির্বাচনে বৈষ্ণব একটু পয়েন্টে আসুন, এখন চলে যাবে, হেরে গিয়ে তো আর নানান কথা বলবে। ব্যক্তিগত বিষয় প্লিজ নয়, হ্যাঁ। বৈষ্ণব পয়েন্টে আসুন। হ্যাঁ বলুন। না, আমার প্রশ্ন হচ্ছে যে এটাই আমি- বৈষ্ণব আমি যে আপ- আপনারা আপনাদের এই যে কথা চিন্তা ভাবনা যখন করেছেন, বলেছি, আপনাদের আমি তো- চিন্তা আমি ভাবনাকে interfere আমরাও করিনি। সাধুবাদ জানাচ্ছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে 80 বছর পর কেন আজকে 23শে জানুয়ারি আসলেই ভাবনা চিন্তাগুলো ওঠে? এতদিন কেন আপনারা সিদ্ধান্ত নেননি? আপনারা 10 বছর হয়ে গেছে ক্ষমতায় আছেন। আচ্ছা মমতা ব্যানার্জি তার যে রাজ্য সরকারের কাছে যে ফাইলগুলো ছিল সেগুলোকে তো সবার সামনে এনেছে। কেন্দ্রীয় সরকার, তার স্বরাষ্ট্রমন্ত্রক, তার বিদেশ মন্ত্রক আজও পর্যন্ত নেতাজি সম্পর্কিত ফাইল কি সকলের সামনে এনেছে? আপনি এটা ইতিহাসটা জানতে হবে। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে যে ফাইলগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেটাকে মানুষের সামনে আনার, সেটার যে বাস্তবায়ন সেটা করেনি। আমরা বারবার করে ওদের বিরুদ্ধে এইটা বারবার কথাগুলো উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বাধা দিয়েছিল পার্লামেন্টে? আরে আপনারা এই তো অদ্ভুত কথা, কেন্দ্রীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আরে আমরা তো রাজ্য সরকারে থাকাকালীন করেছি, আপনারা তো কিছুই করেননি। আপনারা তো দেশ বিরোধী একটা রাজনৈতিক দল। আপনি দেশটাকে ভাগ করার জন্য আপনারা চেষ্টা আমি একটু করছেন। চন্দ্রচূড় ঘোষের কাছে আসছি। দেশের আমার প্রশ্ন এটাই সম্পদ যে বিক্রি যেটা করেন। বৈষ্ণব চট্টোপাধ্যায় বলছেন বা রাজস্বী রাহেলি বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে টানা পড়েন এবং 23শে জানুয়ারি আসলে এই প্রসঙ্গ নিয়ে আবার সেক্ষেত্রে দিন ঘোষণা, সেখানে ফাইলের বিষয় উঠে আসে, কিন্তু সারা বছর এ নিয়ে আর কোনো কথা হয় না। কেন্দ্র রাজ্যের যে ভূমিকা কিভাবে দেখছেন আপনি? কুণাল, এই প্রতিযোগিতামূলক রাজনীতি নেতাজিকে নিয়ে আমি এটাকে স্বাগত জানাই। এই যে ফাইল ডিক্লাসিফিকেশন, এটা একটা খুব ভালো কনস্ট্রাকটিভ উদাহরণ। যখন ফাইল ডিক্লাসিফিকেশনের যখন আমরা আন্দোলন করছিলাম, বৈষ্ণব বাবুকে জানিয়ে রাখি, রাজশ্রী বাবুকেও এটা জানা দরকার, যে প্রথমে কিন্তু যখন আমরা 2012 থেকে
ফাইলগুলো চাইতে শুরু করি, ওই 64টা ফাইল, তখন কিন্তু প্রথমে কোনো উত্তর আসে না, পরে বলা হয় এরকম কোনো ফাইল নেই। তার অনেক পরে যখন কেন্দ্রীয় সরকার ডিক্লাসিফিকেশন, আমরা চাপ দিই, আমরা পিটিশন করি, মাস পিটিশন করি, হাজার হাজার লোক তাদের সই করে। আমরা তোমার হয়তো মনে আছে মিশন নেতাজি এবং বসু পরিবার একসঙ্গে কলকাতায় মিছিল করে। এগুলো নিয়ে যখন জনমত তৈরি করে চাপ সৃষ্টি করা হয়, তখন কেন্দ্রীয় সরকার বলে যে যে ফাইলগুলো আছে সেগুলো ডিক্লাসিফাই করা হবে। সেই একই সময় কিন্তু রাজ্য সরকারও বলেন যে ফাইল 64টা ফাইল হঠাৎ করে খুঁজে পাওয়া গেছে এবং সেগুলো ডিক্লাসিফাই করা হবে। এবার একটা উল্লেখযোগ্য কথা হলো যে যদিও কেন্দ্রীয় সরকার বলেছেন যে সব ফাইল ডিক্লাসিফাই করা হবে, ওই ডিক্লাসিফিকেশন শুরু হওয়ার আগে কিন্তু পরিষ্কার করে কখনো তারা জানাননি যে এক্স্যাক্টলি কটা ফাইল রয়েছে। ফলে কিসের নিরিখে আমরা জানতে পারবো যে সব ডিক্লাসিফাই হয়েছে কি না? আমরা জানি, জানার পদ্ধতি রয়েছে, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করছি, ক্যাম্পেইন করছি, রিসার্চ করছি, আমরা জানি যে সব ফাইল ডিক্লাসিফাই আজও হয়নি, এবং না হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সংসদে দাঁড়িয়ে মিসলিড করে যাচ্ছেন দেশবাসীকে যে সব ফাইল। না, আজকে যখন প্রসঙ্গটা উঠছে, একদমই একটা সংক্ষেপেই যাও বিরতির আগে, যে আজকে যখন দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি এই প্রসঙ্গটা সামনে উঠে আসছে, সেক্ষেত্রে তাহলে এই বিষয়গুলো নিয়ে তো আমরা, যেটা রাজস্বী আলী বলছেন, প্রধানমন্ত্রী তো ঘোষণা তো করেছিলেন কিন্তু সে তো সিলেবাসে আসেনি। ব্রাত্য বসু বলছেন এবারটাকে সিলেবাসে আনা হোক। এই বিষয়ে আপনার ছোট্ট কোন ঘোষণা করতেই পারেন প্রধানমন্ত্রী, একটা বক্তৃতায় ঘোষণা করা এবং এটাকে সরকারি সিদ্ধান্ততে পরিণত করা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। একটা পলিটিক্যাল স্পিচ আর একটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত। আমরা সেটা, প্রধানমন্ত্রী যেটা বলেছে ভালো লেগেছে, কিন্তু আমরা বলবো সেটাকে তিনি সরকারি সিদ্ধান্তে পরিণত করুন। ব্রাত্যবাবু যে ঘোষণা করেছেন স্বাগত, আমাদের সেটাও খুব ভালো লেগেছে, হতে থাক, এই যে যেটা হচ্ছে এটা হতে থাক, কিন্তু এগুলোকে সরকারি সিদ্ধান্তে। মানে আপনি বলছেন যে রাজনৈতিক পথেই নেতাজির সত্য সামনে আসতে পারে একমাত্র, যেহেতু রাজনৈতিক নেতারা রাজনীতির কথা সবচেয়ে ভালো বোঝেন। আমরা নেতাজি প্রসঙ্গে যখন আলোচনা করছি, রাজ্য চায় নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী, অবিভক্ত ভারতের, অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এটি সিলেবাসে আনা হোক। তখন যদি একটু সিলেবাসটা দেখি দেশের এবং রাজ্যের, ঠিক নেতাজিকে কতটা গুরুত্ব দেওয়া হয়। নেতাজিকে সম্মান জ্ঞাপনে কেন্দ্র এবং রাজ্য রীতিমতো কিন্তু কম্পিটিশন রয়েছে। সেখানে দাঁড়িয়ে সিলেবাসের ছবিটা যদি আমরা একটুখানি দেখি, কি সেখানে যদি দেখি দেশের পাঠ্য বইয়ে নেতাজিকে নিয়ে কতটা পড়ানো হয়। 2016 সালের তথ্য জানার অধিকারের আইন নিয়ে সেখানে কেন্দ্রকে প্রশ্ন করেন এক সমাজকর্মী। 2007 সালের তথ্য বলছে যে অষ্টম শ্রেণীতে নেতাজি সংক্রান্ত পাঠ্যক্রম 500 শব্দের। 2007 সালের তথ্য বলছে যে দ্বাদশ শ্রেণীতে নেতাজি সংক্রান্ত পাঠ্যক্রম 1250 শব্দের। 2016 সালের তথ্য বলছে যে অষ্টম শ্রেণীর সিলেবাসে সেখানে নেতাজি সংক্রান্ত কিছুই নেই, অষ্টম শ্রেণীতে পড়ানোই হয় না। 2016 সালের তথ্য বলছে দ্বাদশ শ্রেণীতে নেতাজি সংক্রান্ত পাঠ্যক্রম 87 শব্দের মাত্র। এমনটাই তথ্যসূত্র ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর রাজ্যের ছবিটা কি? রাজ্যের সিলেবাস সেক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যতটুকু, সেখানে রাজ্যে অষ্টম শ্রেণীতে কিন্তু নেতাজি সংক্রান্ত পাঠ্যক্রম রয়েছে 28 পাতার। এটা হলো সিলেবাসের বর্তমান ছবিটা। আমি যখন আসবো রাজস্বী লাহিড়ীর কাছে, আপনারা এখনো পর্যন্ত দাবি করছেন আপনারা নেতাজিকে নিয়ে অনেক কিছু করেছেন, অনেক ঘোষণা করেছেন, কিন্তু একটা সহজ প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, যে নেতাজি সংক্রান্ত বিষয়ে আজও যখন প্রশ্ন করা হয় আপনারা এখনো কোনো উত্তর দেন না। নেতাজি ফাইলস নিয়ে কোনো প্রশ্ন করলে কোনো উত্তর নেই। নেতাজির সঙ্গে কি হলো এটা জানানোর ব্যাপারে আপনাদের মুখে কুলুপ কেন? প্রথম প্রশ্ন, আমি বৈষ্ণব বাবুর একটি জবাবটা আপনি আমি আমার প্রশ্ন, আমাদের সময় খুব কম, বৈষ্ণবদের কাছে আমি যাবো পরে, প্লিজ এই প্রশ্নের সরাসরি উত্তর দিন। আমি দিয়ে দিই। না আমি আসবো, বৈষ্ণবদার জবাবটা আমি দিয়ে দিই, আমি আপনার জবাবে আসছি। প্রথম কথা হচ্ছে সাভারকার ছিলেন, প্লিজ আমি আলোচনা কন্টিনিউ করতে পারবো না, সরি, আমি চলে যাচ্ছি বৈষ্ণব চট্টোপাধ্যায়ের কাছে। ভেরি সরি টু সে রাজর্ষি লাহিড়ী, আপনাকে আমি সরাসরি বলছি আমি সাভারকার নিয়ে আলোচনা করছি না এই মুহূর্তে। আপনারা এই বিতর্ক থেকে বেরিয়ে আসুন, নেতাজি সত্য নিয়ে কথা বলুন। সাভারকারকে ছেড়ে দিন এই মুহূর্তে, সাভারকার নিয়ে আমরা আলোচনা করছি না। সঙ্গে আপনারা সব সময় আমাদেরকে প্লিজ এই মুহূর্তে সাভারকারের প্রসঙ্গ কেন তুলছেন আপনারা আলোচনার মধ্যে? আমি সরাসরি প্রশ্ন করেছি নেতাজি ফাইলস নিয়ে আপনারা মুখে কুলুপ কেন? 1944 সালে সিঙ্গাপুর রেডিও থেকে কি ব্রডকাস্ট করেছিলেন নেতাজি? আমার আপনাকে সরাসরি প্রশ্ন, নেতাজি প্রসঙ্গে মুখে কুলুপ কেন? কেন আপনারা কেন বলতে চান না মানুষের সঙ্গে কি হয়েছে? আপনারা সিলেবাসের কথা বলছেন, এ তো অতি বড় শত্রুতেও বলবে না। আরে রাজর্ষি লাহিড়ী, আমার কাছে আপনার কাছে সরাসরি প্রশ্ন, নেতাজির সঙ্গে কি হয়েছিল এই প্রশ্নে আপনাদের সরাসরি স্ট্যান্ড ছিল, আপনারা ফাইল সামনে আনবেন, আপনারা জানাবেন। আপনারা এই বিষয়ে কোনো কথা বলেন না। আমরা নেতাজির ফাইলস ডিক্লাসিফাই করেছি। আমি এই প্রসঙ্গে আমি বৈষ্ণব চট্টোপাধ্যায় যাওয়ার আগে আমি রাজস্বী বাবু আপনাকে ছোট একটা তথ্য দিয়ে রাখি। কেন বলা হয় না?
কেন্দ্র সরকারকে লাস্ট আরটিআই এর রিপোর্টে জিজ্ঞেস করা হয়েছিল যে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিনা, আপনারা উত্তরে বলেছিলেন যে এটাই আপনাদের স্ট্যান্ড। হ্যাঁ, পরবর্তীকালে যখন জানিয়ে মিডিয়াতে যখন বিতর্ক হয় আপনারা বলেছিলেন এটা পূর্বতন সরকারের স্ট্যান্ড, সে কারণে আমাদের কাছে নতুন কোনো তথ্য নেই, দিস ইজ ইয়োর স্ট্যান্ড। আমি আসবো বৈশাখ চট্টোপাধ্যায়, আপনি সাভারকারকে নিয়ে অনেকটা সময় নষ্ট করলেন। আমার আপনাদের কাছেও প্রশ্ন যে আপনারা কেন পার্লামেন্টের বিষয় নিয়ে সোচ্চার হন না? আমরা সুখেন্দু শেখর রায়কে একসময় দেখেছি, আপনাদের কোনো সাংসদ এই নিয়ে কোনো উচ্চবাচ্যই করেন না এখন, কেন? সুখেন্দু শেখররা তো আমাদেরই সাংসদ হ্যাঁ, রাজ্যসভায়, আগে দেখেছি, উনি ছাড়া এই মুহূর্তে আর কেউ কাউকে দেখা যায় না। আর এতক্ষণ আপনি আলোচনা করছিলেন, না আপনি এক্ষুনি আলোচনা, না শিশির বোস আমাদের ছেলে সুগত বোস, তিনি পার্লামেন্টের মেম্বার হিসাবে অনেকবার তুলেছেন। আপনারাই এক্ষুনি দেখালেন সিলেবাসে আমরা 28 পাতা পড়াচ্ছি আর ওরা 87 শব্দ ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। আমি দেখুন একটা কথা পরিষ্কার বলছি যে বাংলার মানুষের আবেগকে নিয়ে কেন্দ্রীয় সরকার যদি খেলা করে, নেতাজির ট্যাবলোকে ওরা বাদ দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্রর যে ট্যাবলো 26শে জানুয়ারি যাবার কথা ছিল, কেন্দ্রীয় সরকার সেই নেতাজি সুভাষচন্দ্রের ট্যাবলোটাকে বাদ দিয়েছে। আমাদের রাজ্য সরকার নেতাজির সম্পর্কে এবং দেশের সমস্ত মুক্তিগামী মানুষ, সারা পৃথিবীর মুক্তিগামী মানুষের কাছে আইকন হলেন নেতাজি সুভাষচন্দ্র। আমি একেবারে বৈষম্য, আমাদের সময় নেই, আমরা যে বিতর্ক নিয়ে কথা বলছি সেই মাঝখানে দাঁড়িয়ে কেন্দ্র রাজ্যের ভূমিকায় নেতাজি সংক্রান্ত বিষয়ে একটা মানুষ হারিয়ে গেলেন, সে মানুষটি কোথায় গেলেন তা নিয়ে আপনারা কেন্দ্র রাজ্য দুজনেই চুপ, আপনারা কেউ করে কথা বলেন না। একদম শেষ করব, চন্দ্রচূড় ঘোষ। কুণাল, একটা কথা মনে করিয়ে দিই যে নেতাজির পার্লামেন্টে কোনো পোর্ট্রেট ছিল না 1978 অব্দি। সেখানে একমাত্র একটি বাঙালির এমপির প্রচেষ্টায়, সমর গুহের প্রচেষ্টায়, একক প্রচেষ্টায় সেই পোর্ট্রেট লাগানো হয়। আজকে যে সচেতনতা রয়েছে, যে আবেগ রয়েছে, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কিছু ভুল ইভেসিভ আনসার দিয়ে পেরিয়ে যেতে পারে, তার কারণ বাংলা থেকে প্রতিবাদ হয় না। বাংলার 42 জন এমপির মধ্যে যদি 5 জনও গিয়ে ধর্নায় বসেন নেতাজি স্ট্যাচুর নিচে, গান্ধীজি স্ট্যাচুর নিচে না, কেননা বাংলার এমপিদের একটা অভ্যাস রয়েছে নেতাজি জয়গান গিয়ে যখনই ধর্নায় বসতে হয় গিয়ে গান্ধীজি স্ট্যাচুর নিচে বসেন। আমি বুঝি না কেন। যাই হোক, যদি তারা হাঙ্গার স্ট্রাইকে বসেন, যে নেতাজি সম্বন্ধে সকল তথ্য জনসমক্ষে আনতে হবে এবং এই অন্তর্ধান রহস্যের কিনারা করতে হবে, কোন সরকার কিন্তু সেটাকে অগ্রাহ্য করতে পারবে না। সুখেন্দু বাবু বারবার প্রশ্ন উঠিয়েছেন, আমরা তার সঙ্গে আমরা কাজ করেছি এবং তাকে সমর্থন জানিয়েছি, কোনো সংকোচ নেই সেখানে, ভালো কাজ করেছেন। কিন্তু দল হিসেবে তৃণমূল বাংলাকে যখন রিপ্রেজেন্ট করছে পার্লামেন্টে, তখন সেই চাপটা কোথায়? বেশ, একেবারেই চন্দ্রচূড় দা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে সময় একেবারে নেই। রাজস্বী দা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ বৈশানর দা। তো যেতে যেতে শুধু এটুকুই বলবো যে নেতাজি সংক্রান্ত বিষয় তারা সিলেবাসে আনুন, নেতাজির বিষয়ে আরও জানান মানুষকে। কেন্দ্র এবং রাজ্য তাদের এই যে ভূমিকা, তাদের যে উদ্যোগ, তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এটাও প্রশ্ন ওঠে যে রেনকোজি মন্দিরে এখনও নেতাজির চিতাভস্য পড়ে রয়েছে, যাকে বলা হয় নেতাজির চিতাভস্য, যা নিয়ে বিতর্ক রয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকার কেন খোলাখুলি বিষয়টি কিনে রহস্য সামনে আনে না? কেন এখনো পর্যন্ত নেতাজির সঙ্গে কি হলো কেন জানাতে রাজি নয় তারা? এই প্রশ্নগুলোর উত্তর আমরা অবশ্যই চাইতে পারি এবং আমরা আশা রাখবো শুধুমাত্র সিলেবাস নয়, রাজ্য সরকার বিষয়গুলো নিয়ে সচেষ্ট হবে, তাহলেই হয়তো সমস্যা বা এই ধরনের অন্ধকার থেকে নেতাজি হয়তো বেরিয়ে আসতে পারেন। বিকেলের বিতর্কে এখানেই শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকে প্রথমে।